আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ইউরোপিয়ান ইউনিয়ন তাদের নাগরিকদের যুদ্ধকালীন পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য অন্তত 3 দিনের খাবার মজুত করে রাখার জন্য একটি নির্দেশিকা দিয়েছে। অথবা ডোনাল্ড ট্রাম্প অটোমোটিভ কারের উপর যে 25% এক্সট্রা ট্যারিফ বসিয়েছে তার জন্য ইউরোপের অর্থনীতিতে কি পরিমাণ প্রভাব পড়বে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে ইউরোপের অর্থনৈতিক অবস্থা বর্তমানে কতটা ভঙ্গুর এবং এই সামগ্রিক বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ইউরোপের বর্তমান অবস্থা কি, এই অবস্থানে আমাদের প্রবাসীদের অবস্থাটা কেমন, সেগুলো আজকে ক্রিটিক্যালি আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব এবং আপনাদেরকে সেগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথমেই বলে রাখি, আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপের বর্তমান যে ক্রিটিক্যাল পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যারা প্রবাসীরা ইউরোপে বসবাস করছি তাদের অবস্থানটা কোথায়, আমাদের উপর কি পরিমাণ ইকোনমিক্যাল অথবা সোশ্যাল ইম্প্যাক্ট পড়বে সেগুলো আইডেন্টিফাই করা, খুঁজে বের করা এবং ক্রিটিক্যালি অ্যানালাইজ করা, সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তাহলে চলুন আমরা প্রথমে কিছু এই বর্তমান ক্রিটিক্যাল পরিস্থিতিটা কেন হলো সেগুলো বোঝার চেষ্টা করি, তারপর আমরা শেষের দিকে আমরা বোঝার চেষ্টা করব আমরা নিজেরা কোথায় অবস্থান করছি। ভিডিওর প্রথমে ঠিক যেমনটা বলেছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের 27টি দেশের প্রায় 450 মিলিয়ন নাগরিককে নির্দেশিকা দিয়েছে অন্তত 72 ঘন্টা অথবা 3 দিন, যেটা বলি আমরা, খাবার সংগ্রহ করে রাখা, জরুরি ঔষধপত্র যেটাকে আমরা বলি ফার্স্ট এইড, সেগুলো সংগ্রহ রাখা এবং তাদের জরুরি কাগজপত্র সেগুলো কপি করে সংগ্রহ করে রাখা। আপনি জানেন এটা কিন্তু খুব একটা মারাত্মক ইম্প্যাক্ট আছে। তার মানে ইউরোপিয়ান ইউনিয়ন শঙ্কা করছে যে কোনো মুহূর্তে তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে পড়তে পারে। তার মানে হচ্ছে ইউরোপে যে কোনো মুহূর্তে যুদ্ধের আবহ তৈরি হতে পারে, কেউ আক্রমণ করতে পারে। এখন প্রথম কথা হচ্ছে তাদেরকে আক্রমণ করবেটাকে। ইউরোপিয়ান ইউনিয়ন শঙ্কা করছে রাশিয়া তাদেরকে আক্রমণ করবে। দেখেন, কোল্ড ওয়ারের পর থেকে এই পর্যন্ত রাশিয়া তো কখনো ইউরোপের মধ্যে আক্রমণ করেনি, তারপরেও তারা কেন ভাবছে, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, পোল্যান্ড বলেন অথবা আপনি অন্য ইউকে বলেন, তারা কেন ভাবছে যে জার্মানি, রাশিয়া তাদের উপর আক্রমণ করতে পারে? এর কারণটা হচ্ছে বর্তমান যে ক্রিটিক্যাল পরিস্থিতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে এবং ট্রাম্পের অবস্থান, অথবা আমরা যদি বলি ইউএস এর অবস্থান। ইউরোপ ভাবছে যে রাশিয়া এখন আক্রমণ করার প্রবল সম্ভাবনা আছে ইউরোপে, যে কোনো দেশে হতে পারে সেটা। এবং আমেরিকা এতে সাহায্য করবে না। এই সাহায্য না করার কারণে রাশিয়ার সাহস আরো বেড়ে যাবে, আক্রমণ করার সম্ভাবনা আরো বেড়ে যাবে, সেটা হচ্ছে ইউরোপের শঙ্কা। এখন দেখেন, এইটার জন্য ইউরোপের বিভিন্ন দেশ কি কি মেজার নিয়েছে আপনি জানলে অবাক হবেন। ইউকে, সেটা কিন্তু রাশিয়া থেকে অনেক দূর। ইউরোপের প্রত্যেকটা দেশ আপনারা যদি ম্যাপ দেখেন, তারপরে সাগরের ওই পারে ইউকে, এই ইউকে পর্যন্ত ভাবছে অ্যাপ্রক্সিমেটলি 2.5 বিলিয়ন পাউন্ড ওরা ওদের সামরিক খাতে ব্যয় করবে, এক্সপেন্ডিচার বাড়াবে তারা। এমন তাদের টোটাল যে ইউকের ইকোনমিক পরিস্থিতি আপনারা জানেন যে খুব একটা বেশি ভালো না। সো তারা এই সামরিক খাতে ব্যয় করা এবং ইউকের ইকোনমিকটাকে তারা ধরে রাখার জন্য তারা আরো একটি পদক্ষেপ নিচ্ছে, সেটি হচ্ছে তারা এক্সপেন্ডিচার কমাবে, সরকারি ব্যয় কমাবে, প্রায় 2.3 বিলিয়ন এই সরকারি ব্যয় কমাবে। এমন তারা এটা জানে যে এই যে এক্সপেন্ডিচার কমাতে যে ইউকের অনেক নাগরিক চাকরিচ্যুত হবে। চাকরিচ্যুত হতে গেলে তারা একটা এস্টিমেট করেছে যে প্রায় 2.5 লক্ষ নাগরিক যারা হচ্ছে প্রভার্টিতে চলে যাবে, মানে প্রভার্টি যেই লাইন সীমা আছে, দারিদ্র সীমা, সেখানে পড়বে। এরপরেও কিন্তু তারা এটাই করবে, তারা সিদ্ধান্ত নিয়েছে। তার মানে বিষয়টি হচ্ছে এতটাই ক্রিটিক্যাল, অর্থনৈতিকভাবে বলেন অথবা যুদ্ধের দিক দিয়ে বলেন। জার্মানি কি করলো? জার্মানি তাদের নাগরিকদের একটা নির্দেশিকা দিয়েছে যে প্রত্যেকটা নাগরিক যেন তাদের আইদার কারের যে পার্কিং এরিয়া অথবা স্টোর রুম আছে সেগুলোকে যাতে বাংকার তৈরি করে। কেন বাংকার তৈরি করা হয়? বাংকার তৈরি করে তো যুদ্ধকালীন পরিস্থিতি, যুদ্ধ হলে তারপর। কিন্তু তারা এখনই শঙ্কা করছে এনি মোমেন্টে যুদ্ধ হইতে পারে, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা দরকার। প্রত্যেকটা নাগরিককে বলেছে তাদের স্টোর রুম অথবা তাদের কার পার্কিং এরিয়া এগুলোকে যাতে, বা গ্যারেজ যেটাকে বলে, সেটা যাতে বাংকার তৈরি করার মতো ব্যবস্থা করে রাখতে পারে, সেটা দিয়েছে। অন্যদিকে পোল্যান্ড আরো এক ধাপ এগিয়ে, তারা অলরেডি বাংকার তৈরি করার জন্য তাদের নাগরিকদের নির্দেশিকা দেওয়ার সাথে সাথে তারা সেটা ইমপ্লিমেন্ট করাও শুরু করে দিয়েছে পোল্যান্ড। ফ্রান্স তারা ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এই নেক্সট সামারে তারা তাদের প্রত্যেকটা নাগরিককে একটি লিফলেট বিতরণ করবে। কি কি করণীয়, প্রত্যেকটা নাগরিকের কি কি করণীয় থাকবে সেই সম্পর্কিত তারা একটা লিফলেট দিচ্ছে। অন্যদিকে আপনার সুইডেন অলরেডি তাদের একটা ওয়েবসাইট তৈরি করেছে, সেই ওয়েবসাইটে তারা দিয়ে দিয়েছে। এবং বেলজিয়াম একটা ওয়েবসাইট তৈরি করেছে এবং ওয়েবসাইটে তারা নাগরিকরা দেখতে পারবে তাদের নাগরিকদের করণীয় কি এই যুদ্ধকালীন পরিস্থিতিতে।
বিষয়টা এতটাই ক্রিটিক্যাল ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে, এটা জাস্ট শুধুমাত্র একটা ব্লাফ না। এই যে আমরা আলোচনা করলাম এতক্ষণ শুধু যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে বললাম, এইখানে কিন্তু দেখেন ইকোনমিক্যাল ইম্প্যাক্ট প্রত্যেকটা দেশে খুব বেশিভাবে প্রভাবিত। কিভাবে? তারা তাদের জিডিপির একটা নির্দিষ্ট অংশ ব্যয় করছে শুধুমাত্র সামরিক খাতে, যেটা আগে ওরা অন্য কাজে ব্যয় করত। সেই খরচগুলো কিন্তু শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। স্পেশালি এটা খুব বেশি বোঝা যাচ্ছে হচ্ছে জার্মানিতে। যার জন্য হচ্ছে ইকোনমিক্যাল ইম্প্যাক্ট একটা আছে। আপনার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এর সাথে আরো একটা জিনিস যুক্ত ছিল লাস্ট কয়েক বছর থেকে, অন্তত কমপক্ষে 2 বছর থেকে। সেটা যদি আমরা যুক্ত করতে চাই এই ইকোনমিক্যাল ইম্প্যাক্টের আরো একটা প্রভাব, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিভাবে? সেটা হচ্ছে বোঝা যায়, আপনারা যদি জানেন যে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, রাশিয়া থেকে সস্তায় যে গ্যাস, তেল, পেট্রোলিয়াম সেগুলো পেত ইউরোপ, স্পেশালি জার্মানি, এগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পরে অন্য জায়গা থেকে সোর্স করতে হচ্ছে এই গ্যাসের অথবা তেলের অথবা পেট্রোলিয়ামের, আমরা যেটাই বলি, সেগুলো কিন্তু জার্মানি অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রি প্রায় দ্বিগুণ অথবা 3 গুণ দামে তাদের কিনতে হচ্ছে। এই পরিস্থিতির কারণে অলরেডি ইউরোপের অথবা জার্মানি অথবা ফ্রান্স, এদের কিন্তু অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই তেল গ্যাসের অবস্থার কারণেই। স্পেশালি আমি যদি জার্মানির কথা বলি, মানে আপনি গত 2 বছরের ব্যবধানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি বেড়ে গেছে। এনার্জি প্রাইস অনেক বেশি বেড়ে গেছে। চাকরি অনেক জায়গায় অনেকগুলো কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। ইভেন আমরা নিজেরা কাজ করেছি এরকম কোম্পানি এনার্জি প্রাইস বাড়ার কারণে দেউলিয়া হয়ে গেছে এবং সেখানে আর কাজ নাই। তার মানে আমাদের কাজের সংকটও হচ্ছে, যেই জিনিসগুলো আমরা নিজেরা চোখে দেখতে পাচ্ছি। অন্যদিকে আরো একটা জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্প। এই ইকোনমিক্যাল অবস্থানের মধ্যে ট্রাম্প আবার ইউরোপের উপরে এক্সট্রা একটা ট্যারিফ, যদিও এটা শুধুমাত্র ইউরোপ না, সেটা হচ্ছে যে কার ইম্পোর্টের উপর এক্সট্রা 25% ট্যারিফ অ্যাড করেছেন ট্রাম্প। আপনারা জানলে অবাক হবেন, 2024 সালে ইউএসএ তে $244 বিলিয়ন সমপরিমাণের কার ইম্পোর্ট করেছিল ইউএসএ। আর এই কারগুলো মূলত ম্যাক্সিমাম গেছে কিন্তু ইউরোপের যে এলাই কান্ট্রিগুলো আছে, যেমন মেক্সিকো, সব থেকে বেশি মেক্সিকো থেকে গেছে, তারপর জাপান থেকে গেছে, সাউথ কোরিয়া থেকে গেছে এবং ইউরোপ থেকে। প্রত্যেকটা কিন্তু ইউরোপের এলাই কান্ট্রি এবং কানাডাও। এই প্রত্যেকটা দেশ কিন্তু একটা রিয়াকশন দিয়েছে। যদি আপনারা কানাডার যিনি বর্তমানে প্রধানমন্ত্রী, তার রিয়াকশন শুনেন, আপনারা শুনলে অবাক হবেন। তিনি বলেছেন যে ইটস এ ডিরেক্ট অ্যাটাক অন দেম, ডিরেক্ট অ্যাটাক অ্যান্ড ইট উইল হার্ট দেম। তারপর জাপানের প্রধানমন্ত্রী তিনি রিয়াকশন দিয়েছেন, সাউথ কোরিয়ার যিনি আছেন তারা রিয়াকশন দিয়েছেন, মেক্সিকো এবং ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রধান, তিনি লিখেছেন যে ট্রাম্পের বিরুদ্ধে যে এই যে এক্সট্রা ট্যারিফ অ্যাড করেছেন, এই যে ইকোনমিক্যাল ওয়ার শুরু হলো, সেটা হচ্ছে দুই পক্ষের জন্যই ভালো না। ইউরোপ এখন খুব একটা মানে ক্রিটিক্যাল মুভমেন্টে যাবে, এই ধরনের একটা অবস্থা। প্রত্যেকটা জিনিস দেখেন ইউরোপের কিন্তু বিপক্ষে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন ইউরোপের ইকোনমিককে আঘাত করেছে। এই যে রাশিয়া অ্যাটাক হইতে পারে, প্রত্যেকটা নাগরিককে বলছে যে আপনারা খাবার সংগ্রহ করেন। ইউরোপের কিন্তু এইটা এক্সপেন্ডিচার, আপনার আর্মিদের প্রতি খরচ বাড়াবে প্রত্যেকটা দেশ, সেটা কিন্তু টোটাল ইকোনমিতে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে বা ইম্প্যাক্ট অলরেডি পড়ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এই যে এর মাঝখানে যেটা আপনারা জেনে অবাক হবেন, ইউরোপের কার ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি কিন্তু ভঙ্গুর ছিল এর আগে থেকেই। কিভাবে আমি আপনাদের বলি, জাস্ট একটা এক্সাম্পল দিলে বুঝবেন। ইউরোপের কার ইন্ডাস্ট্রির সবথেকে বড় বাজার ছিল চাইনিজ বাজার বা চায়নাতে তারা সবচেয়ে বেশি কার ইম্পোর্ট করত। এই চায়না তাদের নিজস্ব কার বুম হওয়ার কারণে, তাদের নিজস্ব কার ইন্ডাস্ট্রি বুম করার কারণে তারা তাদের নিজস্ব দেশীয় বাজারটা নিজেদের কার দিয়েই ভরপুর। তার মানে ইউরোপ তাদের একটি সবথেকে বড় বাজার যেটা ছিল চায়না, সেটা কিন্তু তারা হারাইছে। শুধু তারা সেটা হারায়নি, বরঞ্চ ইউরোপের মার্কেটে প্রচুর পরিমাণে চাইনিজ কার, স্পেশালি বিওয়াইডি যেই ইলেকট্রিক কার সেগুলো আসছে, সেগুলো ডোমিনেট করার কারণে বরঞ্চ ইউরোপের নিজস্ব যেই কার কোম্পানিগুলো আছে, মার্সিডিজ, বিএমডব্লিউ, ফোক্সওয়াগন অথবা অন্য কোম্পানিগুলো, তারা তাদের বাজার হারাচ্ছে। দেখেন এমনিতেই তারা মানে চাইনিজদের সাথে কম্পিট করে পেরে উঠতেছিল না। এর জন্য ফোক্সওয়াগন তাদের দুটি কোম্পানি কিন্তু তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং তাদের 30,000 কর্মী ছাঁটাই করেছে। মানে দুটি কোম্পানি বলতে আমি বুঝাচ্ছি দুটি কারখানা, তাদের দুটি কারখানা জার্মানিতে, দুটি প্ল্যান্ট তারা বন্ধ করে দিয়েছে এবং 30,000 তাদের কর্মী ছাঁটাই করেছিল।
এর মাঝখানে আবার ট্রাম্পের এই এক্সট্রা 25% ট্যারিফ যুক্ত হলো, যেটা প্রায় 244 বিলিয়ন ইন টোটাল ইউএসএ কার ইম্পোর্ট করতো। তার মধ্যে শুধু ইউরোপিয়ান ইউনিয়নে প্রায় 25% কার ইম্পোর্ট মানে ইউএসএ তে এক্সপোর্ট করতো, যেটা প্রায় 60 থেকে 70 বিলিয়ন ডলারের মতো হয়। এর মোস্ট অফ দ্য মানি কিন্তু হচ্ছে জার্মানি থেকে কার ইম্পোর্ট হতো, ফোক্সওয়াগন বলি অথবা মার্সিডিজ বলি অথবা বিএমডব্লিউ বলি, এগুলো এরা কিন্তু এখন এই ইউএস এর যেটা ছিল তাদের সেকেন্ড লার্জেস্ট মার্কেট চায়নার পরে, সেটা কিন্তু তারা কিন্তু তাদের জন্য কিন্তু মোর কম্পিটিটিভ হয়ে যাবে, কারণ তাদের গাড়িগুলো এখন অতিরিক্ত দামে কাস্টমাররা কিনতে হবে, যেটা কিন্তু ইউএস এর যে কার কোম্পানিগুলো আছে নিজস্ব কার কোম্পানি টেসলা অথবা জিএম, জেনারেল মোটরস অথবা ফোর্ড, তাদের সাথে কিন্তু পেরে উঠবে না। না পেরে উঠে তারা কিন্তু বলা চলে ইউএস এর মার্কেটটাও কিন্তু হারানোর শঙ্কায় আছে। তার মানে তাদের ইকোনমিতে কিন্তু আরো বড় একটা ইম্প্যাক্ট। সো ইন টোটাল আমরা যদি হিসাব করি, ইউরোপের বর্তমান অবস্থা এমন একটা পজিশন আছে, খুবই ক্রিটিক্যাল মোমেন্ট। তাদের কোনো কিছুই পজিটিভলি যাচ্ছে আমরা বলতে পারছি না। আমাদের উপর কি প্রভাব পড়বে? এই যে আমরা যত আলোচনা করলাম খুবই নেগেটিভ যতগুলো শুনেছি, ইয়েস আমাদের উপরও প্রভাব আছে। অবশ্যই এদের নাগরিকদের উপর যদি প্রভাব থাকে, আমাদের উপরে প্রভাব আছে। প্রথম প্রভাবটা হচ্ছে আমাদের অনেকেই অলরেডি চাকরি কিন্তু খুব একটা পাচ্ছে না। আগে আমরা যেমন যদিও অড জব করতাম, যারা স্টুডেন্ট ছিল অথবা যারা ছিল, আমরা যারা অড জব করতাম আমরা নিজেরা চুজ করতাম, আইদার কি কেএফসিতে কাজ করব, অর ম্যাকডোনাল্ডসে করব, অর কোনো জুস ফ্যাক্টরিতে কাজ করব, অর কোনো বিস্কিট ফ্যাক্টরিতে কাজ করব, সেটা আমরা নিজেরা চুজ করতাম। বর্তমানে এমন একটা অবস্থা, যেখানেই জব পাই সেখানেই করি, মানে কাজ নাই। অনেকগুলো কারণ, ইউক্রেনের প্রচুর পরিমাণে রিফিউজি আসছে, তারা জবগুলোকে প্রায়োরিটি পাচ্ছে এই জন্য, আমাদের সেখানে একটা বাধা। তারপর ইকোনমিক্যাল অবস্থার কারণে তাদের অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় জবের অবস্থা খুব একটা ভালো না। গাড়ি ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যে 30,000 মানুষ চাকরি নাই, তারা অন্য কোথাও চাকরি খুঁজবে, তার মানে হচ্ছে আমরা কিন্তু ওই চাকরিগুলো পাচ্ছি না, এই 30,000 যদি আপনি হিসাব করেন। অথবা গাড়ির ইন্ডাস্ট্রির অনেক জায়গায় হচ্ছে আমরা কিন্তু পার্ট টাইম জব করতো স্টুডেন্টরা, সেগুলো নাই। বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে সব জায়গায় শ্রিঙ্কিং হয়ে আছে ইকোনমি, যার জন্য হচ্ছে জব অপরচুনিটিগুলো অনেক কম। ইন ফিউচারে কি হবে? ইন ফিউচারের আগে বর্তমানে যারা ফুল টাইম, এই তো বললাম অড জবের কথা, এখন যদি আমরা ফুল টাইম জবের কথা বলি, আমরা হোয়াইট কলার জবের কথা বলি, বা যেগুলো হচ্ছে অফিসিয়াল জবের কথা বলি, তার অবস্থাও অনেক ক্রিটিক্যাল। অনেকেই আগে আমি যখন প্রথমে আসছি দেখছি যে ভাইয়েরা চাকরি শেষ করেই সাথে সাথে কোথাও অ্যাপ্লাই করছে, কিছুদিন পরে জব পেয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি কিন্তু তেমন না। বর্তমান পরিস্থিতিটা হচ্ছে অনেক জায়গায় জব অ্যাপ্লাই করতে হচ্ছে, অনেক বেশি কোয়ালিটি লাগছে। আগে দেখা গেছে খুব একটা বেশি জার্মান অথবা আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ, ইউরোপের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা না জানলেও চলতো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ আপনার এইটাও একটা বিশাল বড় ক্রাইটেরিয়া হয়ে যাচ্ছে, কারণ আপনার অনেক বেশি পরিমাণে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছেন, রিজেকশন, অ্যাপ্লাই করছেন, রিজেকশন, রিজেকশন। আপনি হাইলি কোয়ালিটিফুল, হাইলি স্কিলফুল না হলে বর্তমানে জব পাওয়াটা খুব বেশি টাফ হয়ে যাচ্ছে এখন সবার জন্য। এই পরিস্থিতিগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে বলা চলে যে ফিউচারে আমরা প্রবাসীদের জন্য একটা রেড সংকেত হতে পারে। এখন তার মানে কি আপনারা কি ভেবে নেবেন যে আমি বলছি আপনাদেরকে ইউরোপে না আসার জন্য? না, আমি কিন্তু সেটা বলছি না। জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, সো দ্যাট ইউ ক্যান থিঙ্ক, ওকে ইউরোপের বর্তমান অবস্থা এমন, ওকে সেখানে যুদ্ধ পরিস্থিতি আছে, ওকে সেখানে এনার্জি প্রাইস অনেক বেশি, ওকে সেখানে কিছু কিছু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে হয়তো বা স্ট্রাগল করতে হইতে পারে। এই যে মেন্টাল প্রিপেয়ারনেসটা যাতে আপনার থাকে, তার জন্যই হচ্ছে ভিডিওটা করা। আপনি আসবেন কি আসবেন না, সেটা যখন আপনি সব ইনফরমেশন জানবেন, আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার জন্য কি বাংলাদেশ ভালো, ইউরোপ ভালো, নাকি ইউএসএ ভালো, কানাডা, অস্ট্রেলিয়া অর মিডল ইস্ট। আপনার জন্য কোন দেশ ভালো, কোথায় থাকা ভালো হবে, সেটা আপনি ডিসাইড করতে পারবেন ইফ ইউ নো দ্য এভরি ইনফরমেশন, ইফ ইউ নো দ্য এভরিথিং, হোল স্টোরি, দেন ইউ ক্যান ডিসাইড। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।